জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের টোটাল স্টুডেন্ট কতজন? ম্যাম 80 মতো স্টুডেন্ট আছে, বাট আসলে 60 মতো মানে অ্যাটেন্ড থাকে। ওকে। এখনো সবাই আসছেন দেখছি। আমি আরো 2-3 মিনিট ওয়েট করছি। তারপর ক্লাস শুরু করব। জয়েন করে ফেলেছেন। আমি তাহলে ক্লাস শুরু করছি। ভিডিও কি দেখা যাচ্ছে? আপনারা কি ভিডিও দেখতে পাচ্ছেন? জি ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা। আমি নওরিন জোহা। আমি আপনাদের সাথে এই ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা হাফ কভার করব, অর্থাৎ 3 ক্রেডিটের মধ্যে 1.5 ক্রেডিট। আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো এই জন্য একটি ইন্ট্রোডাক্টরি সেশন শুরুতে রাখবো, বা এই সময়ের মধ্যে বাকিরাও চলে আসবে আশা করি। আর আপনারা অনেকে হয়তো বা এই কোর্সের সিলেবাস দেখেছেন। বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু আর কি একদম বেসিক কনসেপ্ট গুলো এখানে আপনাদেরকে বলা হয়েছে। খুব ডিটেইলে যাওয়া হয়নি। জাস্ট হোয়াট ইজ মিনিমালি নিডেড। তো আম, এই কোর্সের মধ্যে সলিড মেকানিক্স, ভেক্টর মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার সবগুলোই আছে। আমি আপনাদের থার্মোডাইনামিক্স পার্টটা, হিট ট্রান্সফার এবং ফ্লুইড মেকানিক্স এর কিছু পার্ট কভার করব। সো এটাতেই 1.5 ক্রেডিট হয়ে যাবে। তো এর মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে থার্মোডাইনামিক্স পার্টটা। তো সেটা দিয়ে আমি শুরু করব। আফটারওয়ার্ডস বাকিগুলোতে যাব আস্তে আস্তে। এখন আপনাদের সাথে তো আজকে ফার্স্ট ক্লাস। তো উম সবার সাথে তো আসলে এখন পরিস্থিতি এরকম যে পার্সোনালি পরিচয় হওয়া পসিবল হচ্ছে না। তো আহ, আপনাদের সিআর কে? আপনাদের সিআর কে? কথা শোনা যাচ্ছে? জি মিস, কথা শোনা যাচ্ছে। জি। আপনাদের সিআর কে? রাজীব, প্রিয়ম, কেউ আছিস? সিআর এখনো জয়েন করেননি? ওকে, ঠিক আছে। আশা করি কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন, বা যাই হোক আমি যারা জয়েন করতে পারছে না তাদের জন্য আমি আমার ক্লাস লেকচারটা শেয়ার করে দিব। লেকচারের অডিও রেকর্ড করে শেয়ার করে দিব। সো আশা করি যারা জয়েন করতে পারছেন না বা যারা ডিস্টেন্ট আছেন, অনেকে ইন্টারনেট কভারেজের বাইরে আছেন, তারাও যেন রিচ করতে পারেন। আর সিআর যদি নাও থাকেন উপস্থিত, তবে বাকি আপনাদের মধ্যে যারা আছেন একজন একটু দায়িত্ব নিয়ে আমাকে অ্যাটেন্ডেন্সটা, আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন তাদের স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিবেন কাইন্ডলি মেইলে। আমি মেইল অ্যাড্রেসটাও দিয়ে দিব লাস্টে ক্লাসের শেষে। আর আমি অলরেডি সবার রিনেম পারমিশন দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আপনাদের নাম রিনেম করে আইডি সহ অলরেডি চেঞ্জ করে ফেলতে পারেন ক্লাসের শুরুতে, যেন পরবর্তীতে স্ক্রিনশট যখন নেওয়া হবে তখন বুঝতে সুবিধা হয়। এতে আমার আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া সুবিধাজনক হবে। উম, এই তো। আর আমার সম্বন্ধে বলতে গেলে, নাম তো বললামই, আমার নাম নওরিন জোহা। আমি আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করেছি বুয়েট থেকে। আর এইচএসসি ব্যাচ 12।
সো আপাতত একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছি এবং একই সাথে আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ। আর এই তো অলমোস্ট বেশ অলমোস্ট 47-50 পার্টিসিপেন্টস হয়ে গিয়েছেন। তো আশা করি ক্লাস শুরু করে দিই। বাকিটা তো লেকচার যেহেতু শেয়ার করব, বাকিরা রিচ করতে পারবেন। উম, আপনার কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ওকে, মিস। থ্যাংক ইউ। ওকে, আশা করি আপনারা একই সাথে বোর্ড আর স্লাইড দেখতে পাচ্ছেন যারা পিসিতে আছেন। যারা ফোনে আছেন হয়তোবা তারা দেখতে পাবেন না, তবে ভিউ সুইচ করে দেখতে পাবেন। বোর্ডটা আসলে আজকে সেরকম লাগবে না, কারণ আমরা বেসিক্যালি আজকে থার্মোডাইনামিক্স এর একদম বেসিক কনসেপ্ট গুলো, যেগুলো একদম বেসিক কিছু আইডিয়াস, কিছু ডেফিনেশন শিখবো, যেগুলো আমাদের পরবর্তীতে উম আমরা এগুলো ইউজ করে প্রবলেম গুলো সলভ করতে পারবো। তো ইটস লাইক আ ল্যাঙ্গুয়েজ। থার্মোডাইনামিক্স কিন্তু একটা ছোট কোনো সেকশন না। এটা কিন্তু শুধু এটা নিয়েই আ ২-৩ টা পিএইচডির কোর্স ডিজাইন করা হয়েছে শুধুমাত্র থার্মোডাইনামিক্স এই টপিকটা নিয়ে। তো আসলে এটা মানে 0.5 ক্রেডিটে পড়িয়ে ফেলার মতো কোনো কোর্স আ একদম খুব সহজে কভার করা যায় না। তো যতটুকু বেসিক, যতটুকু না করলে না, সেগুলো আমি কভার করব হোপফুলি আপনাদের সাথে। আম এই তো। আম আজকে আমরা জাস্ট বেসিক কিছু ডেফিনিশন আর কিছু টার্ম শিখবো, যেটা আরকি পরবর্তীতে আ ম্যাথমেটিক্স গুলো ফর্মুলেট করতে আমাদেরকে হেল্প করবে। জাস্ট আমাদের আইডিয়াটা, পারসেপশনটা ক্লিয়ার করবে। কেউ যদি বুঝতে না পারেন, কোনো কিছু যদি বুঝতে না পারেন, সাথে, সাথে হ্যান্ড রেইজ করবেন কিংবা কোয়েশ্চেন করবেন। আমি আমার সামর্থ্যে যতটুকু আছে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে। তো থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চটা যেইটা বেসিক্যালি আ এনার্জি কনভার্সন নিয়ে কাজ করে। থার্মোডাইনামিক্স এর মেইন ফোকাসই হচ্ছে এনার্জি কনভার্সন। ওকে? That can be work energy, heat energy, mostly work and heat energy. এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, উইন্ড এনার্জি, সাউন্ড এনার্জি নিয়ে আমরা কাজ করব না। যেহেতু থার্মোডাইনামিক্স ওয়ার্ডটা আসলে ২ টা আ আ গ্রিক লেটার গ্রিক ওয়ার্ড একত্র হয়ে তৈরি হয়েছে। থার্ম থার্ম অর থার্মাস মানে হচ্ছে হিট অর এনার্জি, আর ডাইনামিক্স মানে হচ্ছে মুভমেন্ট। এখন কি ধরনের মুভমেন্ট? হিট আর এনার্জির মুভমেন্ট, এটা তো আমরা বুঝতেই পারছি। কি ধরনের মুভমেন্ট? দ্যাট ক্যান বি ডিসট্যান্ট মুভমেন্ট। ডিসট্যান্স সরে যাচ্ছে, সেই মুভমেন্টটা হয় কিরকম? হিটকে যখন আমরা কাজে পরিণত করি, তখন সেইটা একটা ডিসট্যান্স ট্রাভেল করে, সেই মুভমেন্টটা নিয়েও কাজ করে থার্মোডাইনামিক্স, এবং একই সাথে হিটের এক ফর্ম থেকে আরেক ফর্মে মুভমেন্ট, সেটা নিয়েও কাজ করে। যেরকম আপনারা তো সবাই কম বেশি শক্তির নিত্যতা সূত্র জানেন। তো শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে? যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়, শুধু এক ফর্ম থেকে আরেক ফর্মে মুভমেন্ট সম্ভব। সো হিট এনার্জির এক ফর্ম থেকে আরেক ফর্মে মুভমেন্ট নিয়েও কিন্তু থার্মোডাইনামিক্স কাজ করে। বেসিক্যালি আপনারা হয়তোবা অনেকেই আম আ আ শুনেছেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্বন্ধে। 18th সেঞ্চুরির শুরুর দিকে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল, বেসিক্যালি ওইটা কিন্তু থার্মোডাইনামিক্স এর মাধ্যমেই হয়েছিল। স্টিম ইঞ্জিন, যে স্টিম ইঞ্জিনটা আবিষ্কার হয় তারপরই আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রির কাজ, ইন্ডাস্ট্রির প্রসেস গুলো অনেক এফিশিয়েন্ট, অনেক ওয়ার্ক এফিশিয়েন্ট, অনেক ইজি হয়ে গিয়েছিল আমাদের জন্য, এবং তারপরেই আস্তে 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 ইন্ডাস্ট্রি অনেক বৃদ্ধি পেতে থাকে এবং ইন্ডাস্ট্রি গুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। শুধুমাত্র ইউরোপ বা আমেরিকার মধ্যে না, অনেক স্বল্পোন্নত দেশগুলোতে ইন্ডাস্ট্রি গুলো তৈরি হতে থাকে শুধুমাত্র এই স্টিম ইঞ্জিনটা আবিষ্কারের কারণে, কাজগুলো অনেক ইজি হয়ে যাওয়ার কারণে।
জি, জুবায়ের কিছু বলবেন? ম্যাম হিটের এককটা কি ম্যাম, জুল না ক্যালোরি? হিটের একক একই সাথে জুল অ্যান্ড ক্যালোরি। ব্রিটিশ ইউনিট, আমেরিকান ইউনিট। 1 জুল, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুলস। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক যেরকম কিলোমিটার বা মিটার এবং একই সাথে মাইল ইউজ করে, ব্রিটিশ ইউনিট হচ্ছে মাইল আর কিলোমিটার হচ্ছে আমেরিকান ইউনিট। ঠিক সেরকম হিটের ইউনিট ক্যালোরি আর জুল একই সাথে ইউজ করা যায় এক একটা মেট্রিক পদ্ধতির মধ্যে। ঠিক আছে, ওকে। সো এই আমরা আমাদের এই সেকশনে দুইটাই ইউজ করব। আপনাদের যদি জুলসে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের যদি বাকি ইউনিটগুলো ক্যালোরিতে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি জুলসকে ক্যালোরিতে কনভার্ট করে নেবেন ম্যাথমেটিক্যাল প্রবলেমে। এগেন যদি ক্যালোরিতে দেওয়া থাকে সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আপনার যে বাকি সব ইউনিটগুলো যেরকম স্পেসিফিক হিট, তারপর বাকি ইউনিটগুলো যখন মেট্রিক ইউনিটে দেওয়া থাকবে অর্থাৎ জুলস ইউনিটে দেওয়া থাকবে তখন আপনি ক্যালোরিকে জুলে কনভার্ট করে ফেলবেন। ঠিক আছে? ওকে। আম তারপর থার্মোডাইনামিক্স তো এভাবেই তাহলে যে স্টিম ইঞ্জিনটা আবিষ্কার হওয়ার পর আসলে থার্মোডাইনামিক্স সেকশনটা সম্বন্ধে বেসিক্যালি ফোকাসড ওয়েতে আমরা জানলাম। তার আগে আমরা জানতাম যে হ্যাঁ, এটা দিয়ে এই হিট তৈরি হয়, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। বাট বেসিক্যালি এটা যে একটা ফিজিক্সের সেকশন হতে পারে এবং এটা যে একটা অ্যাপ্লিকেশন বেসড কিছু থিওরিজ এবং ল আবিষ্কার হতে পারে সেগুলো এরপর আস্তে, আস্তে যখন বিজ্ঞানীরা ফোকাস করলেন তখন জানা গেল। ঠিক আছে? তো এই এই স্লাইডে জাস্ট এই কথাগুলোই বলা আছে যে in physics we are commonly interested in the movement of energy. This is useful because energy is neither created nor destroyed. Heat refers to neither substance or energy. Heat is actually a measurement of the movement of energy. ঠিক আছে? সো এখানে ল অফ কনজারভেশন অফ এনার্জি নিয়ে কথা বলছে যে এই হিটটার মুভমেন্টটা যেভাবে হচ্ছে সেইটা নিয়ে আমরা থার্মোডাইনামিক্স এ কাজ করব। এবং আমরা আমাদের আশেপাশে তাকালে যখন আমরা আমাদের আশেপাশে বিভিন্ন প্রসেস ১০০ কোটি লক্ষ প্রসেস হচ্ছে আপনাদের আশেপাশে, তাই না? সো সেই প্রসেস গুলো যখন আমরা খেয়াল করব যে কম বেশি কিন্তু সব প্রসেসের মধ্যে আমরা থার্মোডাইনামিক্স এ বা হিট এনার্জির মুভমেন্টের কোনো না কোনো ল আমরা এপ্লাই করতে পারবো। সো এমন কোনো প্রসেস আসলে আমরা ইমাজিন করতে পারি না যেটা আসলে থার্মোডাইনামিক্স এর এখতিয়ার, থার্মোডাইনামিক্স এর এরিয়ার বাইরে যায়। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট to know about the basic laws, basic concepts of this area. Yeah, Zubair again, বলেন। আচ্ছা ম্যাডাম, কোনো উত্তপ্ত বস্তু থেকে যখন তা বিকিরিত হয় জি, তখন এই তাপটা কি ম্যাম তরঙ্গ আকারে ছড়ায়? ওকে। উত্তপ্ত বস্তু থেকে যখন তাপ রেডিয়েশন প্রক্রিয়াতে যাওয়া আসা করে তখন অ্যাকচুয়ালি মেনলি রেডিয়েশন প্রক্রিয়াটার বেসিকটাই হচ্ছে মোস্টলি ওয়েভ, যে ওয়েভ আকারে ছড়ায়। তবে কিছু পার্টিকেল প্রপার্টিও এর মধ্যে পরবর্তীতে কোয়ান্টাম ফিজিক্স এর মাধ্যমে কিছু পার্টিকেল প্রপার্টিও আবিষ্কার হয়েছে, বাট সেটা খুবই নগণ্য। এই জন্য তাপের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে মোস্টলি ওয়েভ আকারে 80 to 85% ওয়েভ আকারে ছড়ায়। এই জন্যই কোনো মিডিয়াম লাগে না। আচ্ছা ম্যাম থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এরকম মাঝে মধ্যে প্রশ্ন যদি মাথায় আসে অবশ্যই এনিথিং যে কোনো কোশ্চেন যদি আপনার মনে হয় যে আপনার মাথায় আসছে সেটা দ্যাট ক্যান বি রিলেটেড টু দ্য টপিক, দ্যাট ক্যান নট বি রিলেটেড টু দ্য টপিক, আমি আমার এরিয়ার মধ্যে যদি পড়ে আমি অবশ্যই অ্যান্সার দিব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা এখন আসলে ইন্ট্রোডাকশন তো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা থার্মোডাইনামিক্স এর কিছু বেসিক ডেফিনিশনে চলে যাব, যেটা আগে বলেছিলাম, যেটা আমাদের পরবর্তীতে প্রবলেম গুলো বোঝার জন্য ইজি করবে, ইজি ইজিয়ার হবে। যেমন ফার্স্ট ডেফিনিশন আমরা পড়বো সিস্টেম। সরি, সিস্টেম। সিস্টেম জিনিসটা কি? সিস্টেম হচ্ছে যেই জায়গাটাতে আসলে কাজ হচ্ছে। খুবই কনফিউজিং ডেফিনিশন। কি কাজ হচ্ছে? কোন জায়গাটাতে? কি ধরনের কাজ হচ্ছে? এই পৃথিবীতে তো সব জায়গাতে কাজ হচ্ছে। ওকে, লেট মি ক্লারিফাই। পৃথিবীতে তো বিশ্ব ব্রহ্মান্ডে সব জায়গায় ১০০ কোটিটা প্রসেস হচ্ছে। তো সবকিছুই কিন্তু সিস্টেম না। সিস্টেম হচ্ছে যে জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি কাজ করছেন। মানে আমি যে আপনাদেরকে এখন লেকচার দিচ্ছি, আমার সিস্টেম হচ্ছে আমার ল্যাপটপ, আমার বোর্ড, আমার মার্কার, আমার ক্যামেরা, এভরিথিং। ওকে? সো আমার সিস্টেম হচ্ছে এগুলো। কিন্তু
আমি যখন রেস্ট নিব কিংবা গল্প বই পড়বো তখন আমার সিস্টেম কিন্তু আমার এই টেবল, আমার মার্কার, আমার ল্যাপটপ হবে না। আমি যখন গল্পের বই পড়বো আমার সিস্টেম হবে আমার বই, আমার সোফা, যেখানে আমি কাজটা করছি সেই জায়গাটা। জাস্ট দ্যাটস ইট। যখন আমি রেস্ট নিব তখন আমার বেড অর আমার রেস্টিং প্লেস সেইটাই হবে আমার সিস্টেম। এবং আপনার সিস্টেম কিন্তু এখন এই মুহূর্তে আপনি আমার লেকচারটা শুনছেন। আপনার সিস্টেম কিন্তু আমার বোর্ড, আমার মার্কার না। আপনার সিস্টেম আপনার ল্যাপটপ, আপনার ওয়ার্ক স্টেশন যেখানে আপনি আসলে কাজটা করছেন। So system is basically the point of the universe where we focus on when we are doing an experiment. এক্সপেরিমেন্টটা বা কাজটা যখন আমরা প্রসেসটা করব তখন সেই ইউনিভার্সের সেই পয়েন্টটা যেখানে আমরা ফোকাস করব। ওকে? কারণ সিস্টেমের কনসেপ্টটা জানা খুব জরুরি এই কারণে যে আপনি যেই জায়গাটা নিয়ে কাজ করছেন সেই জায়গাটাই যদি আপনি ডিফাইন না করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশন গুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তাই না? অনেক বেশি জায়গা নিয়ে আপনার ক্যালকুলেট করা লাগে কিন্তু আসলে কাজটা অনেক ছোট হতে পারতো। সো সিস্টেমের কনসেপ্টটা আপনাদের জানতে হবে খুবই ভালোভাবে এবং সারাউন্ডিং হচ্ছে সিস্টেম বাদে এই বিশ্ব ব্রহ্মান্ডে যা কিছু আছে সবকিছু হচ্ছে সারাউন্ডিং, দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স। ওকে? আর বাউন্ডারি হচ্ছে যা আপনার সিস্টেমকে তার সারাউন্ডিং থেকে আলাদা করছে, যে লেয়ারটা, যেই বাউন্ডারিটা, যে পার্টিশনটা, সেটাই হচ্ছে boundary. The surface dividing the system from the surroundings is called boundary. ঠিক আছে? Any confusion? ম্যাম, তাহলে আমাদের সিস্টেমের বাউন্ডারিটা কি হবে? যে আমরা যেরকম ল্যাপটপ নিয়ে ক্লাস করছি, এটা হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের ল্যাপটপ বা খাতা কলম যাতে ইউজ করছি, তাহলে আমাদের আর রেস্ট অফ দ্য ইউনিভার্স হচ্ছে সারাউন্ডিংস। সারাউন্ডিং, তাহলে হ্যাঁ, বাউন্ডারিটা কোনটা হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে বাউন্ডারি হবে সিম্পল। আপনার আপনি যে এরিয়াটায় বসে আছেন সেই এরিয়াটার বাউন্ডারি, তার আপনার আশপাশে একটা ওয়াল দিয়ে দেন, চিন্তা করবেন সেটা হচ্ছে আপনার বাউন্ডারি। আপনার আপনার সারফেস, ম্যাম আপনার টেবিলের সারফেস, ল্যাপটপ সারফেস সবকিছু যদি আপনি একসাথে জোড়া দিয়ে যদি একটা 3D সারফেস ড্র করতে পারেন, দ্যাট উইল বি ইওর বাউন্ডারি। আচ্ছা ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল, যে কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাম, যে আমরা জানি যে সাউন্ড ওয়েভ, তো সেটা হচ্ছে একটা ওয়েভ, আর হচ্ছে আপনি একটু আগে যেটা বলেন, তো হিট একটা ওয়েভ, আপনি Yeah. বলছেন 85% একটা ওয়েভ। তো Yeah. সেক্ষেত্রে আমরা যখন সাউন্ড ওয়েভের কথা বলি, তো সেক্ষেত্রে সাউন্ড ওয়েভটা ট্রান্সফার হওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন, কিন্তু ম্যাম আপনি একটু আগে বললেন যে হিট ওয়েভটা ট্রান্সফার হওয়ার জন্য মিডিয়ামের প্রয়োজন। সেক্ষেত্রে ম্যাম একটা ওয়েভে মিডিয়াম প্রয়োজন আছে, একটা ওয়েভে মিডিয়াম প্রয়োজন নাই, সেটা কেন? আচ্ছা, আপনারা হয়তোবা ইন্টারে পড়েছেন যে সাউন্ড ও আচ্ছা, ফার্স্ট অফ অল হিট ওয়েভ মিডিয়ামের প্রয়োজন না তা কিন্তু আমি বলি না, আমি বলছি শুধুমাত্র রেডিয়েশন প্রক্রিয়া যখন হয়, এখানে একটা কনফিউশন কিন্তু হয়ে গেছে। হিট কিন্তু বোথ কনভেকশন, কন্ডাকশন এবং রেডিয়েশন এই তিন প্রকারের সঞ্চালিত হতে পারে, এটা হয়তো আপনারা জানেন। পরিবহন, পরিচলন এবং বিকিরণ। সো হিট ওয়েভ যে মিডিয়ামের প্রয়োজন না তা কিন্তু না। কন্ডাকশন, কনভেকশনের জন্য কিন্তু মিডিয়ামের প্রয়োজন হয়। কন্ডাকশনের জন্য যে কোনো মেটাল মিডিয়ামের প্রয়োজন হয়, কনভেকশনের জন্য লিকুইড মিডিয়ামের প্রয়োজন হয়, এবং যখন কোনো গ্যাসিয়াস অথবা শূন্যস্থান থাকবে, যেমন সূর্য থেকে যখন আসবে, সেক্ষেত্রে শুধুমাত্র আমি বলেছি কোনো মিডিয়ামের প্রয়োজন হবে না। ঠিক আছে? শুধুমাত্র রেডিয়েশন কেসে। ওকে? আচ্ছা, এখন আমি আচ্ছা সাউন্ড, ম্যাম, জি জি, এমন যদি হয় যে হচ্ছে আমরা কোনো একটা ওই যে বায়ু নাই, অর্থাৎ হচ্ছে আমাদের মিডিয়াম শূন্য একটা হ্যাঁ, অবস্থা, ভ্যাকুয়াম যদি কোনো স্পেস। হিট থাকে, হ্যাঁ, তো যদি ভ্যাকুয়াম স্পেস থাকে, তো সেই ক্ষেত্রে কি এই যে আমরা যদি হিটটা ক্রিয়েট করি সেই ভ্যাকুয়াম স্পেসের মাঝে, তো সেই হিটটা কি আমরা ফিল করতে পারবো নাকি সেই জন্য ডেফিনেটলি। জি সূর্য থেকে যে হিট আসে, সূর্য থেকে যে হিট এনার্জি পৃথিবীতে আসে কিভাবে আসছে? ভ্যাকুয়ামের মাধ্যমে কিন্তু এটা আসছে। স্পেসে জি কিন্তু জি কিছু নেই। কিভাবে আসছে? জি রেডিয়েশন প্রক্রিয়াতে। সেইটা, এবং সেটা তখনই সম্ভব শুধুমাত্র যখন দ্য হিট ওয়েভলেন্থ ইজ ভ্যাকুয়াম বিগ ইনাফ। ইয়েস, এত এত এনার্জি নিয়ে সেটা আসছে যে সেটা উইদাউট কোনো মিডিয়াম ট্রাভেল করতে পারছে। আপনি যদি ভ্যাকুয়ামের ভিতর আপনি মনে করেন চাঁদের সারফেসে একটা যদি মানে খুবই হালকা যদি হিটের মানে উৎস, যেমন যেমন ধরেন কি বলবো, হিটার কিংবা খুব হালকা হিট তৈরি হয়, এরকম যদি কিছু একটা রাখেন, সেইটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না, কারণ দ্যাট এনার্জি ইজ নট বিগ ইনাফ, দ্যাট এনার্জি ইজ নট স্ট্রং ইনাফ টু পারপেট্রেট থ্রু ভ্যাকুয়াম।
সানের এনার্জিটা এত বেশি হাই যে সেইটা এত স্মল লেন্থের ওয়েভ ক্রিয়েট করে যে সেইটা একেবারে সুইয়ের মতো। উদাহরণটা যদিও আমি যেটা ইউজ করছি সুই, সেটা ঠিক না, কিন্তু জাস্ট সুই যেভাবে পারপেট্রেট করে, যে একদম চিকন বলে অনেক ইজিলি পারপেট্রেট করে চলে যায় না, এই জন্য দ্যাট জি ইজ ম্যাম। the energy is big enough, so the wavelength is strong enough to perpetrate like a needle. এই জন্য উইদাউট ইভেন এনি মিডিয়াম সেটা পারপেট্রেট করতে পারে, কিন্তু যদি এনার্জি যথেষ্ট বড় না হয় তাহলে কিন্তু পারবে না। আপনি যদি বলেন যে আমি একটা দেশালের কাঠি জ্বালাইলাম, ওই হিটটা আমি কেন পাচ্ছি না চাঁদের সারফেসে, পাচ্ছে না বিকজ ওইটা কিছুই না। কিন্তু আপনি যদি সূর্যের তাপ নিয়ে চিন্তা করেন, ওটা খুব ইজিলি পৃথিবীতে চলে আসে। এবং সব থেকে মজার ব্যাপার হলো, সূর্য থেকে যে এনার্জিটা তৈরি হয় তার 10 লাখ ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কত অ্যামাউন্ট, কারণ কোন মিডিয়াম নাই, রেডিয়েশন প্রক্রিয়ায় কিন্তু প্রচুর হিট লস হয়। যেহেতু কোনো মিডিয়াম নাই, মিডিয়াম থাকলে একটা একটার সাথে টাচে লেগে খুব ইজিলি পারপেট্রেট করে চলে যেতে পারে। এখন যেহেতু কোনো মিডিয়াম নাই, 10 লাখ ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, তারপরও কত এনার্জি পৃথিবীতে আসে, তাহলে আপনি বুঝতেই পারছেন কত বড় এনার্জি হলে তবেই গা সে উইদাউট মিডিয়াম ট্রাভেল করতে পারবে। হ্যাঁ ম্যাম, যে অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে হচ্ছে ওয়েভ ক্রিয়েট হওয়ার জন্য যে কোনো একটা এনার্জি সোর্সের প্রয়োজন আছে। ইয়া সেক্ষেত্রে আমাদের যে মহাজাগতিক ওয়েভ যেটা আছে, কসমিক ওয়েভটা, তো সেটার এনার্জি উৎস কি ম্যাম? সেটার সরি, এনার্জি আরেকবার উৎস কি? একটু ডিস্টর্টেড আসছে। কসমিক ওয়েভের কথা বলছেন? হ্যাঁ ম্যাম, ওই যে আমাদের যে কসমিক ওয়েভটা আছে, তো ওই যে সেই ওয়েভটার যে এনার্জি সোর্সটা আসলে কোনটা? আমাদের যে কোনো একটা ওয়েভের জন্য একটা সোর্সের প্রয়োজন লাগবে, এনার্জি সোর্স। তো সেই ক্ষেত্রে এনার্জি সোর্স কি ম্যাম, সেটা যদি আচ্ছা, বলতেন। I can talk all day about this. Thank you so much for the question. Okay, Arjun, thank you. আচ্ছা, Pleasure. কসমিক ওয়েভের বেসিক উৎস হচ্ছে, এইটার জন্য আমাদেরকে 1 বিলিয়ন ইয়ার পিছনে যেতে হবে, বিগ ব্যাং এ যেতে হবে। ওকে, বিগ ব্যাং এর সময় কি হয়েছিল? বিগ ব্যাং এ আপনারা হয়তোবা ইন্টার ফিজিক্স বই লাস্টে কিছু ছিল না যে বিগ ব্যাং এর পর পৃথিবী আস্তে আস্তে সব এই গ্যালাক্সি মহাজগৎ তৈরি হয়েছে। আমি আপনাদেরকে খুব বেশি দূরে যাব না, এটুকুর মধ্যে রাখবো। বিগ ব্যাং এর আগে কি ছিল? বিগ ব্যাং হয়েছিল কি, একটা বিন্দু, এই সমস্ত মহাজগৎ, এই ইউনিভার্স, সব গ্যালাক্সি, মিল্কি ওয়ে সবকিছু মিলে একটা বিন্দুর ভিতরে ছিল, এবং সেই বিন্দুর ভিতর এত অসীম পরিমাণ ম্যাস একত্র হয়েছিল। সো ওইটা যখন ভেতরে যখন এত বেশি কলিশন তৈরি হয়েছিল, যে অসীম পরিমাণ ম্যাস এবং কলিশন এবং হিট তৈরি হয়েছিল, যে সেটা একটা প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে সেগুলো সবকিছু একটা একটার থেকে দূরে সরে যেতে যায়। ঠিক আছে, এবং দ্যাট ইজ কল্ড বিগ ব্যাং। ওকে, সো তারপর থেকে আস্তে আস্তে কিন্তু এই পৃথিবী, মহাজগৎ সবকিছুই কিন্তু তৈরি হয়েছে। এবং ওই বিস্ফোরণের পরপর কিন্তু তৈরি হয়নি, ওই বিস্ফোরণের পর সবকিছু অনেক উত্তপ্ত ছিল। আস্তে আস্তে সেগুলো যত শীতলীকরণ হচ্ছে, যত ঠান্ডা হচ্ছে, তত গ্রহাণুপুঞ্জগুলো একত্র হয়ে এক একটা গ্রহে তৈরি হচ্ছে, এবং মাটিগুলো একত্র হয়ে তার আশপাশে আস্তে আস্তে গ্র্যাভিটি তৈরি হচ্ছে। এই গ্র্যাভিটির জন্য আস্তে আস্তে এয়ার লেগে যাচ্ছে তাদের গায়ে। এভাবে তারা এক একটা গ্রহ তৈরি হচ্ছে। ঠিক আছে, গ্রহ বা গ্রহাণু তৈরি হচ্ছে। এনিওয়েজ, কিন্তু এর মানে কিন্তু এই না যে তারা সবাই এখনো যে জায়গাতে আছে, এই পৃথিবী এখন যে জায়গাতে আছে, 1 লক্ষ বছর পর সেই জায়গাতে থাকবে। আস্তে আস্তে সব দূরে সরে যাচ্ছে। কেন? কারণ সেই বিগ ব্যাং এর ইফেক্টটা এখনো আছে। আস্তে আস্তে সবাই এখন যে জায়গায় আছে, এখনকার পজিশন থেকে দূরে সরে যাবে। পৃথিবী সূর্যের যত কাছে আছে, আজ থেকে 1 লক্ষ বছর পর তার থেকে আরো দূরে সরে যাবে। ঠিক সেরকম মঙ্গল গ্রহ পৃথিবীর যত কাছে আছে, আজ থেকে 1 লক্ষ বছর পর পৃথিবীর থেকেও আরো দূরে সরে যাবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু সব গ্রহগুলো তাদের পজিশন থেকে দূরে সরে যাচ্ছে। এবং পজিশন থেকে দূরে সরে যাওয়া মানে কি? একটা কাজ হচ্ছে এখানে একটা কাজ হচ্ছে, মানে কি? তারা তাদের ইন্টারনাল এনার্জি ইউজ করছে। এই ইন্টারনাল এনার্জি গুলো কিন্তু এই ভ্যাকুয়ামের যে কাজটা করছে, সেই ভ্যাকুয়ামের ভিতর ইনডিউসড হয়ে থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে কসমিক এনার্জির মানে বেসিক সোর্স। সেটা হচ্ছে তাদের ইন্টারনাল এনার্জি গুলো তারা ছেড়ে দিয়ে তারা আস্তে 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 দূরে সরে যাচ্ছে। তারা তাদের মানে মধ্যবর্তী আকর্ষণ ফোর্সটা ছেড়ে দিয়ে দূরে সরে যাচ্ছে। ওই আকর্ষণ ফোর্সটা কোথায় ছাড়ছে? তার আশেপাশে ভ্যাকুয়ামের স্পেসে। দ্যাট ইজ দ্য বেসিক সোর্স অফ কসমিক এনার্জি। থ্যাংক ইউ মিস, আন্ডারস্টুড।
ওকে, কোনো Thank you. কনফিউশন এনিথিং, আপনি যে কোনো কোশ্চেন যদি মাথায় আসে আমাকে করতে পারেন, আমি যদি জানি আমি জানাবো, আর যদি না জানি তাহলে তো আসলে পরবর্তীতে জেনে এসে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ অর্জন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি তাহলে। আচ্ছা, তাহলে সিস্টেম সারফেস এন্ড বাউন্ডারি তো জিনিসটা ইজি, তার থেকে অনেক ডিটেল, তার থেকে অনেক কঠিন টপিক নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। যাই হোক, তো কারো কোনো কোশ্চেন আশা করি নাই, কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানে যে সিম্পল কিছু সিস্টেমের বেসিক এক্সাম্পল দেওয়া আছে। প্রথম ছবিতে আপনারা দেখতে পাবেন একটা গ্যাস ভেসেল, গ্যাস চেম্বার, সেখানে কিছু অ্যারো চিহ্নের মাধ্যমে কিছু ইনলেট এবং কিছু আউটলেট দেওয়া আছে। তো এর ভেতরে আমরা প্রেসার বাড়াই বা টেম্পারেচার বাড়িয়ে ভেতরে কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। এখন বাইরে কিন্তু অনেক বড় পাইপলাইনের মাধ্যমে, পাম্পের মাধ্যমে গ্যাস আসছে এবং তা চেম্বারের ভিতর ঢুকছে, কিন্তু আমরা কিন্তু ওই পাইপলাইন, ওই পাম্প, ওগুলোকে সেন্ট্রিফিউগাল পাম্প, ওগুলোকে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে ধরবো না। আমরা আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে ধরবো কোনগুলোকে, শুধু যেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি, মানে গ্যাস চেম্বার। সো দ্যাট ইজ দ্য সিস্টেম ইন দিস কেস। এবং ডটেড লাইন দিয়ে দেখবেন একটা এরিয়া দেওয়া আছে ফার্স্ট ছবিতে, সেইটা হচ্ছে বাউন্ডারি, মানে সিস্টেমের সারফেসটাকে বাউন্ডারি হিসেবে আলাদা করে ফেলা হয়েছে। ঠিক আছে, ওকে। সেকেন্ড ছবিতে দেওয়া আছে একটা সিম্পল ডিজেল ইঞ্জিনের ছবি দেওয়া আছে। ডিজেল ইঞ্জিনের ভেতর কি হয়, একটা গ্যাস চেম্বার আছে, তার ভিতর আমি এখন বোর্ডে ড্র করছি। একটা গ্যাস চেম্বার আছে, তার ভিতর বেসিক্যালি এই কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করা হয়। গ্যাস চেম্বার আছে, তার ভিতর কোনো না কোনো গ্যাস দেওয়া হয়, এয়ার ফিউয়েল মিক্স অবস্থায় দেওয়া হয়। ঠিক আছে, ফিউয়েল মানে ডিজেল মিক্স অবস্থায় দেওয়া হয়, তারপর সেখানে বিভিন্ন ভাবে বিভিন্ন রেটে প্রেসারাইজ করে সেই গ্যাসটাকে সংকুচিত করে। সংকুচিত করলে কি হবে, তার ভেতরে হিট হিট এন্ড স্বাভাবিকভাবে কোনো গ্যাস যদি কোনো বদ্ধ জায়গায় আমরা সংকুচিত করি, তাহলে কি হবে, তার টেম্পারেচার বেড়ে যাবে, তার আয়তন কমে যাবে, তার ভেতর অনুপরমাণুর ভেতর কলিশন অনেক বেড়ে যাবে, তার প্রেসার বেড়ে যাবে, তাই না? সো সেই টেম্পারেচার বেড়ে গেলে ওই বেড়ে যাওয়া টেম্পারেচারটাকে তখন আমরা কোনোভাবে ফ্লো করে নিয়ে গিয়ে সেটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবো এবং সেটার মাধ্যমেই গাড়ির চাকা ঘুরবে। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের বেসিক, পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের বেসিক প্রপার্টি। সেটা হচ্ছে মানে চেম্বারের ভিতর টেম্পারেচার প্রেসার দিয়ে টেম্পারেচার বা প্রেসার বাড়িয়ে ভেতরে এনার্জি ইনডিউস করব, সেই এনার্জিটা চাকার ভিতর চলে যাবে। এবং আমার এখানে সিস্টেম তাহলে কোনটা, এই যে আমি যে পিস্টনটা নিয়ে কাজ করছি, এইটা কিন্তু আমার সিস্টেম। আমি কিন্তু চাকা কত স্পিডে ঘুরছে, চাকাতে কিভাবে এনার্জি ফ্লো হচ্ছে সেটা নিয়ে কাজ করে লাভ নেই। আমি যদি হিট কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে কাজ করতে চাই, আমার সিস্টেম হবে শুধুমাত্র এই পিস্টনটা, শুধুমাত্র এই ভেসেলটা, শুধুমাত্র এই চেম্বারটা। চাকা কিন্তু আমার হিসাবের বাইরে থাকবে। ঠিক আছে, আবার যদি চাকা নিয়েও হিসাব করতে চাই তাহলে কিন্তু এটা হিসাবে বাইরে রাখতে হবে, মানে আমাকে সিস্টেমটা ভেঙে 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 কাজ করতে হবে। ওকে, ইন কনফিউশন? মিস তাইলে মানে যেখানে আমার এনার্জিটা প্রডিউস হইতেছে সেটাই অ্যাকচুয়ালি সিস্টেম, মানে যেখানে আমরা এনার্জিটা ক্রিয়েট এনার্জিটা করতেছি। প্রডিউস এন্ড প্রসেস, শুধু প্রডিউস না, প্রসেসিং সহ। যেমন এই যে আমি এনার্জি দিয়েই কিন্তু এই পিস্টনের ভিতরে কিন্তু এনার্জি দিয়েই কিন্তু আমি হিট আর টেম্পারেচারটা বৃদ্ধি করছি, টেম্পারেচার, হিট এবং প্রেসারটা বৃদ্ধি করছি। কিন্তু একই সাথে এই প্রসেসটাও আমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, পিস্টনটা সহই কিন্তু আমাকে সিস্টেমটা ক্যালকুলেট করতে হবে। কারণ ভেসেলের সাইজের উপর, ভেসেলের ভলিউমের উপর, ভেসেলের সারফেস ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে কিন্তু আমার সমান পরিমাণ ফোর্স নাও দেওয়া লাগতে পারে। সো এই জন্য ভেসেলটা সহই আমাকে ক্যালকুলেশনে আনতে হবে। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখানে আমি একটা জেনারেল নলেজের কোশ্চেন করি। এটা জাস্ট জেনারেল নলেজ কোশ্চেন, এটা আপনাদের সিলেবাসের মধ্যে নেই। দ্যাট ইজ, বললাম যে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনে এগুলোতে কিন্তু পিস্টন চেম্বারের ভিতর ফিউয়েল হিসেবে ডিজেলের সাথে বা ফিউয়েল, যে কোনো ফিউয়েলের সাথে এয়ার মিক্সড অবস্থায় নেওয়া হয়। বলতে পারবেন কি জন্য? এই যে এই চেম্বারের ভিতর যখন আমরা ইগনাইট করব যে কোনো কিছু, টেম্পারেচার বা প্রেসার বাড়াবো, তখন কিন্তু এয়ার মিক্সড অবস্থায় নেওয়া হয় যে কোনো ফিউয়েল। ফুয়েল বার্নিং এর জন্য তো ম্যাম অক্সিজেনের দরকার হবে, সেই জন্য কি? ভেরি গুড, অক্সিজেন হেল্প করে।
এই জন্য এয়ার মিক্সড অবস্থায় নেওয়া হয়, বেসিক্যালি এই জন্য নেওয়া হয়। রিজন অ্যাকচুয়ালি মেনলি দুইটা। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বেসিক রিজন, সেটা হচ্ছে ইগনাইট করতে হেল্প করবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, খুব ইজিলি জ্বলে যাবে। আর সেকেন্ড রিজন হচ্ছে যেটা আসলে মানে নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকোনমিক রিজনে, যে যেন একদম একদম পিওর ফিউয়েলটা ইউজ না করে তার সাথে একটু যদি একটু ভেজাল, এবং এয়ার তো হচ্ছে খুব ইজিলি অ্যাভেলেবল, একদম ফ্রি একটা ভেজাল, তাই না? তো দ্যাটস ওয়াই একটু ভেজাল মিশ্রিত করা হয়, এবং একই সাথে এমন ভেজাল মিশ্রিত করা হয় যেটা তাকে ইগনাইট করতে সাহায্য করবে। সো ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব সিস্টেম, তো কাকে বলে এটা তো বুঝলাম। সিস্টেম কত প্রকার? সিস্টেম হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। ওপেন, ক্লোজড এন্ড আইসোলেটেড। লেখা কি বোঝা যায়? জি ম্যাম। ওকে, হ্যান্ডরাইটিং খুব একটা সুন্দর না, সো কাইন্ডলি যদি না বুঝতে পারেন একটু বলবেন। ওকে, ওপেন সিস্টেম, একটা সিস্টেমের ভিতর আমরা সার্টেন কিছু একটা ওয়ার্কিং ফ্লুইড বা ওয়ার্কিং ম্যাটার নিয়ে কাজ করছি, তাই না? যেটার উপর আসলে আমরা প্রসেসটা করছি। যেরকম পিস্টনের ভিতর আমাদের ওয়ার্কিং ফ্লুইড কি ইউজ করেছি? একটা গ্যাস ইউজ করেছি, বা ডিজেল বা এয়ার মিক্সচার ইউজ করেছি, তাই না? তো যে কোনো প্রসেসই কিন্তু ভেতরে একটা ম্যাস বা ম্যাটার বা কোনো একটা সাবস্টেন্সের উপর প্রসেসটা করা হয়, যেটাকে আমরা ওয়ার্কিং ফ্লুইড বা কন্ট্রোল সাবস্টেন্স বলে থাকি। এখন এই একটা সিস্টেমকে ডিফাইন করা হয় এই কন্ট্রোল সাবস্টেন্সের চেঞ্জের উপর ডিপেন্ড করে। এই কন্ট্রোল সাবস্টেন্সটাতে ডেফিনেটলি কোনো একটা ম্যাস আছে, তাই না? একটা ভর আছে, কিছু না কিছু তো আছে। তো এই এবং ম্যাস যেহেতু আছে, তার ভেতরে একটা ইন্টারনাল এনার্জিও আছে, মানে তার ভেতরে অণুপরমাণু আছে। তো এই অণুপরমাণুগুলোর মাধ্যমে এর ভেতরে একটা ইন্টারনাল এনার্জিও আছে। তো এখন যদি এই ম্যাসটা আর এনার্জিটা দুটাই যদি আমি সিস্টেম থেকে বাইরে এনভায়রনমেন্টে ট্রান্সফার করতে পারি, তবে সেই সিস্টেমটা হবে ওপেন সিস্টেম। অর্থাৎ একটা সিস্টেমের ভেতরে যে সাবস্টেন্স আছে যেটার উপর আমি অ্যাকচুয়ালি প্রসেসিংটা করব, তার ম্যাসটা এবং এনার্জিটা দুইটাই যদি আমি সারাউন্ডিং এর সাথে দেওয়া নেওয়া করতে পারি, ট্রেসপাস করতে পারি, তবে সেইটা হবে ওপেন সিস্টেম। ঠিক আছে? ক্লোজ সিস্টেম কি? সিম্পল, এই এই সিস্টেমটাতে আপনি একটা ক্লোজ একটা ব্যারিয়ার দিয়ে দেন। ব্যারিয়ার দিয়ে দিলে কি হবে? ম্যাসটা আপনি আর ট্রান্সফার করতে পারবেন না, কিন্তু এনার্জি ব্যারিয়ারের পাশ দিয়েও তো এনার্জি ট্রান্সফার হতেই পারে, তাই না? সো দ্যাট ইজ আ ক্লোজ সিস্টেম, সেই সিস্টেমটা যেটাতে সারাউন্ডিং এর সাথে ম্যাসটা ট্রান্সফার হবে না, শুধুমাত্র এনার্জিটা ট্রান্সফার হবে। ওকে, আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে একেবারে একা দূরে পড়ে আছে সে, ঠিক আছে? সো তার অ্যাকচুয়ালি ম্যাস এবং এনার্জি কোনো কিছুই সে ট্রান্সফার করতে পারবে না তার সারাউন্ডিং এর সাথে। ওকে, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে ওপেন, ক্লোজ আর আইসোলেটেড কোনো কনফিউশন আছে? ম্যাম আইসোলেটেড সিস্টেমের একটা এক্সাম্পল মানে বুঝতে সুবিধা হইতো। আচ্ছা, যেই রকম আপনারা ইন্টারে পড়েছেন না ক্যালোরিমিটার? ক্যালোরিমিটার কিন্তু একটা পারফেক্ট এবং আইডিয়াল আইসোলেটেড সিস্টেম। এই পৃথিবীতে কিন্তু আইসোলেটেড সিস্টেম পাওয়া কিন্তু খুব টাফ। এমন একটা সিস্টেম যেটা তার সারাউন্ডিং এ কোনো এনার্জি দিবে না। ইটস ট্রু। যেরকম সরল দোলকের বেসিক কনসেপ্টটা কিন্তু এরকম ছিল যে ছেড়ে দিলে সে তার কোনো ঘর্ষণ মুক্ত ভাবে সে মুভ করতে পারবে। ঘর্ষণ মুক্ত ভাবে যদি একটা দোলক মুভ করে, তার মানে কি সে সারা জীবনই কিন্তু ওভাবে মুভ করতেই থাকবে, কোনো এয়ার থাকবে না, ভ্যাকুয়াম থাকবে, সারা জীবনে কিন্তু ওভাবেই মুভ করতে থাকবে। কিন্তু সরল দোলক ছেড়ে দিলে কি সারা জীবন ওইভাবে মুভ করতে থাকে? করে না। সে ডেফিনেটলি একটা সার্টেন টাইম পর পর তার আস্তে আস্তে তার অ্যামপ্লিটিউডটা কমতে থাকে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে সে থেমে যায়, তাই না? সো আইসোলেটেড সিস্টেম সেটাই, যেটা খুবই রেয়ারলি পাওয়া যায় না আসলে। আইডিয়ালি আমরা থিওরিটিক্যাল কাজে সেটা ডিফাইন করে থাকি। দ্যাট ইজ যেরকম ক্যালোরিমিটার, ভেতরে আপনি লিকুইড দিবেন, গরম লিকুইড দিবেন, এবং এবং ধরে নেওয়া হয় যে বাইরের সাথে কোনো হিট আদান প্রদান করছে না। মানে ভেতরে লিকুইড দিচ্ছেন, সেই লিকুইডটা তো বাইরে যেতে পারছেই না যেহেতু এটা ভেসেল, এবং বাইরের সাথে কোনো হিট আদান প্রদান করছে না। তাহলে এটা একটা আইসোলেটেড সিস্টেম।
মানে থিওরিটিক্যালি ম্যাম আর কি, মানে আমাদের প্র্যাকটিক্যালি তারা পারফেক্টলি ভাবে পাওয়া যায় না, থিওরিটিক্যালি পারফেক্টলি ধরে নাও। একদম 100% পারফেক্টলি আইসোলেটেড সিস্টেম, টু বি অনেস্ট আপনার আশপাশে যে কটাই সিস্টেম দেখবেন আপনি মোস্টলি ক্লোজ সিস্টেম, যেখানে আপনার ম্যাস বের হচ্ছে না কিন্তু এনার্জি সে দেওয়া নেওয়া করতে পারছে। কিন্তু ওপেন, একদম ওপেন সিস্টেম মোটামুটি রেয়ার, কিন্তু আইসোলেটেড সিস্টেম খুবই রেয়ার। কেননা এমন কোন সিস্টেম আসলে আমার আশেপাশে আপনি মানে পাওয়া টাফ হয়ে যাবে আপনার জন্য, যেটা একদম 100% এনার্জি না দিয়ে, ম্যাচ না দেওয়াটা খুব ইজি, একটা ব্যারিয়ার দিয়ে দিবেন, ম্যাচ দিতে পারবে না। এনার্জি না দিয়ে এনার্জি লস না করে বসে আছে এরকম কোন সিস্টেম পাওয়া অ্যাকচুয়ালি খুবই রেয়ার। মানে মানে 99% টাইমে পাওয়া যায় না, 1% টাইমে অনেক কষ্ট করে সেটা তৈরি করতে হয়। ওকে, তাহলে আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল তো দিলাম, একটু মোটামুটি কি ক্লিয়ার হয়েছে? জিনিস তাহলে আপনারা আমাকে ওপেন এন্ড ক্লোজ সিস্টেমের এক্সাম্পল দেন। কারণ ওপেন সিস্টেম হলো হিউম্যান বিং, আমাদের হিউম্যান বিং আমার ম্যাডাম। ভেরি গুড, ভেরি গুড, এটা একটা খুবই সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন, হিউম্যান বিং। আমি নিজে অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা ইউজ করি, থ্যাংক ইউ। তাহলে কিভাবে এটা ওপেন সিস্টেম? ম্যাম আমরা এনার্জি ম্যাম যেরকম আমরা ট্রান্সফার করতে পারি শরীর থেকে আমাদের বিভিন্ন রকম এনার্জি। রাইট, আপনি সোয়েটিং করছেন, আপনার শরীর থেকে পানি বাষ্প হয়ে যাচ্ছে, তাই না? সো আপনার শরীর থেকে ম্যাচ দেওয়া নেওয়া করছে একই সাথে, এবং একই সাথে আপনি বাইরে থেকে এনার্জিও নিচ্ছেন। এনার্জি ছাড়া তো আপনি চলতেই পারছেন না, তাই না? এবং আপনি খাবার গ্রহণ করছেন, সেটা আপনি একটা ম্যাচ গ্রহণ করছেন, তাই না? এবং সেইটা আপনি কাজে পরিণত করছেন, পরিবেশে এনার্জি হিসেবে দিয়ে দিচ্ছেন, তাই না? ভেরি গুড। হিউম্যান বিং, আপনি আমি, হিউম্যান বিং ইজ দ্য পারফেক্ট ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম ম্যাডাম পৃথিবী, কিরকম? তাপের আদান প্রদান তো হইতেছে কিন্তু ভরের তো কোনো আদান প্রদান হচ্ছে না। পৃথিবী থেকে ভরের কোনো আদান প্রদান হচ্ছে না? পৃথিবীর ভরের সাপেক্ষে ম্যাডাম হয়। ওই ভরগুলি খুবই নগণ্য, তাই আমরা ওগুলি কি তো নেগলেক্ট করতে পারি চাই। হ্যাঁ, সেভাবে বললে হতে পারে, বাট একদমই যে আদান প্রদান হচ্ছে না তা না। বাট হ্যাঁ, সেভাবে যদি আপনি বলেন যে হ্যাঁ নগণ্য, নেগলিজেবল বলে আমি নেগলেক্ট করে দিচ্ছি, দেন ওকে, দ্যাটস ভেরি গুড। খুব ইজি এক্সাম্পল ম্যাম আছে আরেকটা আশেপাশে। খেলাটা হইতে পারে ডিজেল ইঞ্জিন, গ্যাসোলিন এক ইঞ্জিন। কাপ চা কে ম্যাম আমরা ক্লোজ সিস্টেম ধরতে পারি। এক কাপ চা মানে ম্যাম চা তো ম্যাম কাপের মধ্যে আছে ভেরি গুড, রাইট, খুবই very ইজি ইজি এক্সাম্পল আপনার টেবিলেই আছে। মনে করেন যে এক কাপ চা, সিম্পল ভেসেল দিয়ে আপনি পাত্রটাকে, আপনার ম্যাচটাকে নির্দিষ্ট করে দিয়েছেন, ওটা তো আর বের হতে পারছে না, কিন্তু চায়ের টেম্পারেচার তো বাইরে বের হচ্ছে, চা থেকে ভ্যাপার, চা, ও আবার চায়ের আবার কাহিনী আছে, চা থেকে কিন্তু ভ্যাপার বেরোচ্ছে। এক গ্লাস পানি চায় না গেলাম ম্যাম পানি পেতে রাইট, পানি। ওকে, সেক্ষেত্রে ওকে, চায়ের ক্ষেত্রে ব্যাপার বেরোচ্ছে, কিন্তু আপনি চায় কেন যাবেন না? চা যদি চায়ের ভেসেলটাকে যদি আপনি লক করে দেন, উপরে কাভার দিয়ে দেন, তাহলে তো আর ভ্যাপার বেরোতে পারবে না, এনার্জি তো ঠিকই বেরোচ্ছে। জি ম্যাম। হ্যাঁ ম্যাম দ্যাট এটা ইজ হয়। রাইট। সো ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম কিন্তু খুব ইজি। যেরকম আমি এর আগে আরেকটা সেকশনে সেম ক্লাস নিয়েছিলাম, সেখানে ওনারা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে যখন আমরা একটা ভেসেলে একটা ওয়াটার নিয়ে হিট দিব, সেই নিচ থেকে এনার্জি দিচ্ছি আমি ভেসেলে, ওয়াটার ভ্যাপার হয়ে উপরে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে, তাই না? সো এটা কি হচ্ছে? একটা ওপেন সিস্টেম। ভেরি গুড। তাহলে এই ভেসেলটাতেই যখন আমরা কাভার দিয়ে দিব, স্টিম বের হতে পারছে না, কিন্তু এনার্জি দিচ্ছি ভেতরে আমরা, নিচে তো হিট, চুলা তো অন আছেই, তাহলে এটা কি সিস্টেম হয়ে যাবে? ক্লোজড। ভেরি ক্লোজ গুড। সিস্টেম হয়ে যাবে। এই গরম পানিটাই যখন আমরা একটা থার্মাল ফ্লাস্কের ভিতরে রাখবো, তখন সেটা কি সিস্টেম হয়ে যাবে? আইসোলেটেড। ভেরি গুড। কারণ স্যার Isolated. এনার্জি, মানে থিওরিটিক্যালি, আমি একদম আমার কথাটা ফুল প্রুফ করে দিচ্ছি, থিওরিটিক্যালি তার তো ওই হিটটা বের হওয়ার কথা না, সো দ্যাট বিকামস অ্যান আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, ওকে। Excellent. জি ম্যাম। আর নিচে ছবি দিয়ে বোঝানো আছে আপনাদের, স্লাইডটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে, সো আশা করি এগুলো সমস্যা হবে না, জাস্ট আপনারা কনসেপ্ট গুলো বুঝে নেন। ওকে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যে থার্মাল ফ্লাস্কের এক্সাম্পলটা দেওয়া হয়েছে, যে এটা একটা আইসোলেটেড সিস্টেম, প্রথমেই যে কোনো হিট ঢুকছে না, বেরো হচ্ছে না, ভেতরে ম্যাটারটা, সাবস্টেন্সটা আছে।
এই যে আপনারা যে ডিজেল ইঞ্জিনের কথা বললেন ক্লোজ সিস্টেমের, সেটার যে নিচে ছবি দেওয়া আছে ডিজেল ইঞ্জিনের, যে আমরা যখন পিস্টন দিয়ে প্রেসারাইজ করছি তার টেম্পারেচার এবং প্রেসারটা গেজের মাধ্যমে দেখানো হচ্ছে যে সেগুলা বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং সেই কাজ এই টেম্পারেচার প্রেসারটাও তো কাজ মানে এনার্জি হিসেবে ভেতরে ইনডিউস হচ্ছে, তাই না? সো আমরা বাইরে থেকে একটা প্রেসারের মাধ্যমে ভেতরে এনার্জিটা দিয়ে দিচ্ছি, কিন্তু ভেতর থেকে কোনো ওয়ার্কিং সাবস্টেন্স তো আর বা দেয়াল ভেদ করে বাইরে বের হতে পারছে না। সো আপনাদের উদাহরণটা এখানে ছবিতে দেওয়া হয়েছে যে এটা একটা ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। আর উপরে রাইট কর্নারে একটা ছবি দেওয়া হয়েছে, দ্যাট ইজ আ টারবাইন। এটা ডিটেল মেকানিজম আমরা পরবর্তীতে পড়বো, এই সাবজেক্টে আমাদের আছে, কোর্স সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সেটা হচ্ছে টারবাইন। টারবাইনের ভিতর কি হয়, একটা ওয়ার্কিং ফ্লুইড ইন করে এবং সেই ওয়ার্কিং ফ্লুইডটাই আউট হয়। এর মধ্যবর্তীতে কি হয়, এর মধ্যবর্তী জায়গাতে টারবাইনের ভিতর কি হয়, মোটর দিয়ে যখন টারবাইনটা ঘুরতে থাকে এই ফ্লুইডটারই ভেলোসিটি এনার্জি বেড়ে যায়। মোটর দিয়ে যখন পাখা ঘুরতে থাকে এই ফ্লুইডটা ভেতরে যায়, পাখাতে স্পিডটা তার বেড়ে যায় এবং হায়ার স্পিড নিয়ে সে বাইরে আউটলেটে বের হয়ে যায়। ঠিক আছে? সো এখানে কি হচ্ছে, একটা ওয়ার্কিং ফ্লুইড ইন হচ্ছে, সে ওয়ার্কিং ফ্লুইডটা আউট হয়ে যাচ্ছে, তার মানে ম্যাস আদান প্রদান হচ্ছে। সে ওয়ার্কিং ফ্লুইডটা লেস এনার্জি নিয়ে ইন হয়েছিল, মোর এনার্জি নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে এনার্জিও আদান প্রদান হচ্ছে। তার মানে এই টারবাইনের এই টোটাল জাস্ট এইটুকুর মধ্যে যে সিস্টেমটা হচ্ছে সেটা একটা কি সিস্টেম হচ্ছে, Open. ওপেন। ভেরি গুড, যে ওপেন মানে এনার্জি এবং ম্যাস দুটাই যেহেতু সারাউন্ডিং এর সাথে আদান প্রদান হচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ অ্যান ওপেন সিস্টেম। ওকে, আচ্ছা আচ্ছা ম্যাম, একটা শর্ট কোয়েশ্চেন ছিল ম্যাম, Yeah. খুবই শর্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমরা যখন ম্যাডাম যে কোনোটা ইঞ্জিন ইউজ করি, লাইক হচ্ছে গ্যাসোলিন অথবা ডিজেল ইঞ্জিন ইউজ করি, ডিজেল, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এনার্জি জেনারেট করার জন্য হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের যে একটা ফান্ডামেন্টালি যে আমাদের যে একটা ইগনিশন প্রয়োজন হয়, লাইক হচ্ছে আমাদের এই যে গ্যাসোলিনটা বলি অথবা ডিজেলটাকে বলি, সেটাকে তো আগে ইগনিশন করানো লাগবে ফার্স্টে। তো সেটা কিভাবে করানো হয় ম্যাম? সেটা কি আমাদের এয়ার কম্প্রেশনের মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে করা? ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি এখানে। আচ্ছা আপনাকে এবং এইটা কোশ্চেন ফাঁস করে দিয়ে অলরেডি সামনে আপনাদের এই কোশ্চেনটা অলরেডি আছে এবং এটা পরীক্ষায় আসতেও পারে আই এম নট সেইং যে আসতেও পারে। ওকে, দ্যাট ইজ ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ফিউয়েল ইঞ্জিন, যে কোনো ফিউয়েল ইঞ্জিন, ঠিক আছে, এটা এক ধরনের ইঞ্জিন, এবং শুরুতে বলেছিলাম স্টিম ইঞ্জিনটার কথা, সেটা এক ধরনের ইঞ্জিন। ওকে, তো এই সবগুলো ইঞ্জিনের বেসিক মেকানিজম সেম, এটা আমি সামনে আপনাদেরকে পড়াবো। সেটা হচ্ছে যে পিস্টন দিয়ে প্রেসারাইজ করে ভেতরে এনার্জিটা বাড়ানো হয়। ওকে, এখন ঠিক আছে, পিস্টন দিয়ে প্রেসারাইজ করে এখন স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা হয় শুধুমাত্র ভেতরে ওয়ার্কিং ফ্লুইড স্টিম, এবং ডিজেল অর পেট্রোল এনি টাইপ অফ আদার ফিউয়েল ইঞ্জিন যেগুলোর কথা আপনি বলছেন সেগুলাই ভেতরে ইউজ করা হয় যে কোনো একটা ফিউয়েলের সাথে। যে ফিউয়েল ইঞ্জিনটা, ডিজেল ইঞ্জিন হলে ডিজেল, পেট্রোল ইঞ্জিন হলে পেট্রোল, সেগুলোর সাথে, বা সিএনজি বলে না, এই সিএনজি, তো সিএনজিটা কিন্তু ইউজ করা হয় ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, মিথেন গ্যাস মোস্টলি, তো সেইগুলোর সাথে কিন্তু এয়ার মিক্সড অবস্থা ইউজ করা হয়। ওকে, কেন মিক্সড অবস্থা ইউজ করা হয়, যেন ফিউয়েলটা ইগনিশনটা ইজিয়ার হয়, এবং ইগনিশনটা ইজিয়ার হয় মানে কি, এখানে কোনো একটা জায়গায় আগুন জ্বলবে, ইগনাইট হবে, এই জন্য এগুলার ভিতরে একটা এগুলার ভিতরে একটা স্পার্ক প্লাগ ইউজ করা হয়। স্পার্ক প্লাগ মানে অনেকে বাসায় কিচেনে ইউজ করে একটা মানে গানের মতো, ওটা গানটা অ্যাক্টিভেট করলে মানে স্পার্কের মতো তৈরি হয়, যেটা দিয়ে চুলা আগুন ধরানো হয়, ওই জিনিসটাকে বলে স্পার্ক প্লাগ, সেটা এখানে ইউজ করা হয়। যখন অনেক বেশি প্রেসার হয়ে যাবে, প্রেসারটা যখন একটা সার্টেন লেভেলের উপরে চলে যাবে, অটোমেটিক্যালি স্পার্ক প্লাগটা সেভাবেই কি বাইরে থেকে ইলেকট্রিক্যালি কন্ডাক্টেড থাকে, একটা সার্টেন প্রেসার বেড়ে গেলে ওটা অটোমেটিক্যালি ঘর্ষণে ওটার ভিতরে একটা স্পার্ক তৈরি হয়, ওই স্পার্কে আগুন জ্বলে যায়, এবং ওই এয়ার থাকার কারণে ডিজেল ইঞ্জিনের ভিতরে খুব ইজিলি আগুনটা জ্বলে যায়। আগুনটা জ্বলে যাওয়ার ফলে টেম্পারেচারটা, প্রেসারটা অনেক তাড়াতাড়ি বেড়ে যায়,
ঠিক আছে? এবং হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে কোনো স্পার্ক প্লাগ ইউজ করা হয় না। ওখানে শুধুমাত্র প্রেসার বৃদ্ধি করে, শুধুমাত্র মানে বাইরে থেকে এক্সটার্নাল কাজ দিয়ে ভেতরের অণুপরমাণুগুলোর মানে টেম্পারেচার বাড়ানোর মাধ্যমে এই স্পার্কটা তৈরি করা হয়। এবং এজন্য স্টিম ইঞ্জিন অনেক লেস এফিশিয়েন্ট। এ যাবৎকালে পৃথিবীতে সর্বোচ্চ এফিশিয়েন্ট স্টিম ইঞ্জিনটা যেটা পাওয়া গেছে সেটা এফিশিয়েন্সি হচ্ছে 39.7%, অ্যারাউন্ড 40%, তাও না। হ্যাঁ ম্যাম, আমি যেটা বুঝতে পারলাম ম্যাম, সেটা হচ্ছে আমাদের যে পেট্রোল অথবা অন্য কিছু যে ইউজ সেগুলো করি, ইগনাইট করার জন্য আলাদা একটা স্পার্ক আলাদা মেকানিজম ইউজ করা হয়, যেটা আপনি যখনই প্রেসার একটা সার্টেন লেভেলের উপরে চলে যাবে অটোমেটিক্যালি স্পার্কটা হবে। বাইরে থেকে কারণটা একটা হচ্ছে ম্যাম হচ্ছে আমরা যদি মানে সেম পরিমাণ যদি কম্প্রেশন করে এয়ারকে আর হচ্ছে পেট্রোলকে, তো সেক্ষেত্রে এয়ারের হিটের উৎপাদনটা সে পেট্রোল থেকে অনেক বেশি, তো সেই জন্য তো মানে এয়ারটা ইউজ করতেছি। আচ্ছা, এয়ারটা ইউজ করার আসলে এখানে দুইটা কারণ, যেটা আমি বলেছিলাম। আর এখানে বেসিক্যালি মেকানিজম ওয়াইজ আরেকটা কারণ আছে, দ্যাট ইজ এয়ারটা দেওয়ার ফলে কিন্তু এয়ারের পার্টিকেল গুলোর কিন্তু ডিজেলের পার্টিকেলের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে মুভমেন্ট আছে। মুভমেন্ট যত বেশি হবে তত বেশি পরিমাণে তারা কোলাইড করবে, কোলিশন যত বেশি হবে তত বেশি পরিমাণে তারা হিট তৈরি করবে, হিট পাবে। রাইট? জি এবং অক্সিজেন থাকার কারণে আরো এই ইগনিশন প্রসেসটা আরো সহজতর হয়। ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। ওকে, হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অনেক সামনের স্লাইডের পড়াও এখন পড়ায় দিচ্ছি, এটা আমার সুবিধাই হচ্ছে অবশ্য। যাই হোক, আচ্ছা, আরো এই জিনিসগুলো আসলে আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে, আরো ইন্টারেস্টিং হবে। ট্রাস্ট মি, থার্মোডাইনামিক্স প্রচুর ইন্টারেস্টিং একটা টপিক। আরো ইন্টারেস্টিং হবে যখন আপনারা আসলে মেকানিজমটা দেখবেন, যে কিভাবে আপনারা তো ইন্টারে মনে হয় পড়েছেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এগুলো পড়েছেন। সেগুলোর সিম্পল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আপনি দেখবেন ইঞ্জিনের ক্ষেত্রে, এবং তখন অ্যাকচুয়ালি বিষয়গুলো আপনাদের কাছে আরো ক্লিয়ারার হবে এবং আরো বেশি ইন্টারেস্টিং মনে হবে। ঠিক আছে, আমি আমার টপিকটা আমি আমার দিক থেকে চেষ্টা করব যেন একদম মুখস্থ ভিত্তিক না হয়ে গিয়ে যেন একটু ইন্টারেস্টিং হয়। ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম দিব, থিওরি গুলো সুন্দর করে বুঝিয়ে দিব, এবং যেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি সঠিকভাবে দিতে পারি। আমি আশা করব সঠিকভাবে দিতে পারি। একটু আপনারা ক্লাসে যদি মনোযোগী হন তাহলে আশা করি আপনাদের পরীক্ষার সময় এত বেশি পরীক্ষা আগের রাতে সারা রাত জেগে আমি নিজের ক্ষেত্রে বলছি, পরীক্ষা আগের রাতে সারা রাত জেগে আমার পড়া লাগছে। সো আশা করি ক্লাসে যদি একটু মনোযোগী হন তাহলে পরীক্ষা আগের রাতে সারা রাত জেগে পড়া লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সিস্টেমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজ আমাদের জানতে হবে। যেমন তার যখন একটা সিস্টেমকে আপনি ডিফাইন করবেন, সিস্টেমের প্রেসার, টেম্পারেচার, ভলিউম, কতটুকু ম্যাস আছে, এটা আমাদের জন্য জানা খুব জরুরি। এবং একই সাথে সিস্টেমটা হোমোজেনাস না হেটেরোজেনাস সেটাও আমাদের জানতে হবে। কেননা হোমোজেনাস আর হেটেরোজেনাস সিস্টেম কি সেটা আগে বুঝিয়ে দিই। হোমোজেনাস সিস্টেম কি? যে সিস্টেমটার ওয়ার্কিং ফ্লুইড হোমোজেনাস। হেটেরোজেনাস সিস্টেম কি? যে সিস্টেমটা ওয়ার্কিং ফ্লুইড হেটেরোজেনাস। সিম্পল। আমি একটু আগে বললাম না স্টিম ইঞ্জিন, এটা কি সিস্টেম হবে? হোমোজেনাস মানে Homogeneous। জিনিসটা লিকুইডটা কি হতে পারে, বা হেটেরোজেনাস জিনিসটা কি? এই যে একটু আগে বললাম স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিনের ভেতরে বললাম না কোনো এয়ার বা কিছু মিক্স করা থাকে না, শুধুমাত্র স্টিম দেওয়া হয়, দ্যাট ইজ অনলি স্টিম। পানি ভেপার হয়ে গেছে, হোমোজেনাস। হোমোজেনাস। হোমোজেনিয়াস। হেটেরোজেনাস, ডিজেল এন্ড এয়ার। হেটেরোজেনিয়াস। ভেরি গুড, আপনারা আমাকে এক্সাম্পল দিয়ে দিয়েছেন অলরেডি, আমার কাজ অর্ধেক হয়ে গেছে। সো আমি আচ্ছা, এটা জেনারেল নলেজের কোশ্চেন করি, সিম্পল। আপনার ইন্টারে মেবি কেমিস্ট্রিতে সমসত্ব অসমসত্ব মিশ্রণ, হোমোজেনাস হেটেরোজেনাস নিয়ে হালকা পাতলা পড়াশোনা করেছেন। হোমোজেনাস জিনিসটা বেসিক্যালি সেটাই যেটা শুধুমাত্র একটা এলিমেন্টে তৈরি তা না, দেখে মনে হচ্ছে একটা এলিমেন্টে তৈরি, এবং সেটাকে একটা থেকে আরেকটা আলাদা করতে কোন একটা ফিজিকো কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই হচ্ছে হোমোজেনাস। যেটা যেমন পানি আর চিনির মিশ্রণ, এটা কিন্তু পানির ভিতর, কিন্তু আমাকে পানি খেলেই বুঝতে পারবো এটা মিষ্টি মিষ্টি, তার মানে এটার ভিতরে চিনি আছে, কিন্তু এটা কিন্তু হোমোজেনাস। কেন? কারণ এটা থেকে পানির ভিতর যদি একবার আমি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু সেটাকে আলাদা করতে হলে আপনাকে অনেক কষ্ট করা লাগবে। ভ্যাপোরাইজ, কনডেনসেশন এবং ক্রিস্টালাইজ তিনটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে।
ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই পানি চিনির মিশ্রণ হচ্ছে একটা হোমোজেনাস সিস্টেম, নট হেটারোজেনাস। কিন্তু পানির ভিতর যদি বালি দিয়ে দেন, ইজি, উপর বা কিছুক্ষণ রেখে দেন, বালি নিচে প্রেসিপিটেট হয়ে পড়ে যাবে, আপনি উপর থেকে পানিটা ফেলে দেন, খুব ইজিলি। কোনো কেমিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে আমার যাওয়া লাগছে না, কোনো ফিজিক্যাল কেমিক্যাল সিস্টেমের মধ্যে যাওয়া লাগছে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড আ হেটারোজেনাস সিস্টেম। ঠিক আছে, সো শুধু যে একটা এলিমেন্ট দিয়ে তৈরি হলে হোমোজেনাস হবে তা কিন্তু না। খুব কষ্ট করে আলাদা করা যদি না যায়, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হোমোজেনাস। খুব কষ্ট করে যদি আলাদা না করা লাগে, পানি তেলের মিক্সচার, পানি আর তেল আলাদাই হয়ে থাকে, নিচ থেকে ভালভ ওপেন করে দেন, পানিটা বের হয়ে যাবে, তেলটা পড়ে থাকবে। সো দ্যাট ইজ আ হেটারোজেনাস সিস্টেম। ঠিক আছে, কনফিউশন? নো মিস। ওকে, তাহলে ম্যাম, আপনারা জি। এই যে ম্যাম যে তেল জলে মিশে না, মানে সেটা তো মানে যে একটা থার্মোডাইনামিক্স এর কারণে সম্ভবত হতে পারে। হুম, ঠিক, এখানে থার্মোডাইনামিক্স না, এখানে বেসিক প্রপার্টি হচ্ছে আহ, তেল আর জলের ঘনত্ব সেম না। আচ্ছা, একটা একটা তেল হচ্ছে পানির থেকে মানে এটার স্পেসিফিক গ্র্যাভিটি আপনারা মনে হয় পড়েছেন, পানির মানে পানির থেকে তেল অনেক হালকা। হালকা মানে কি বলেন তো, পানির ঘনত্ব বেশি না তেলের ঘনত্ব বেশি? অবশ্যই পানির তেলের ঘনত্ব ঘনত্ব। বেশি ম্যাম। হুম, অবশ্যই তেলের ঘনত্ব বেশি। হ্যাঁ, জি ম্যাম, অবশ্যই তেলের ঘনত্ব না, বেশি ম্যাম। পানির ঘনত্ব বেশি, যেটার ঘনত্ব বেশি সেটা সবসময় নিচে পড়ে থাকে। আচ্ছা ম্যাম, হচ্ছে আমি একটা ইউটিউবে আবার টেডেক্সে একটা ভিডিও দেখছিলাম, তো সেটার মধ্যে এই যে বলা হয়েছিল যে হচ্ছে আমাদের অণুগুলো সার্বক্ষণিক যে একটা অ্যাটমিক ড্যান্সের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে যখন একটা এই যে পানির অ্যাটম গুলা যখন অ্যাটমিক ড্যান্স করে, তো সেক্ষেত্রে যখন একটা এই যে তেলের অণু যখন অ্যাটমিক ড্যান্সে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কোলাবোরেট করতে পারে না। সেটা হচ্ছে ওই যে তার ওজনের কারণে। মানে এফেক্টটা কি ম্যাম ঠিক নাকি ম্যাম এফেক্টটা ঠিক না? আচ্ছা, কোলাবরেট করতে পারে না তার ওজনের কারণে। আচ্ছা, এখানে বেসিক্যালি ওজন, ঘনত্ব সবকিছুই কিন্তু একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড। আপনি চিন্তা করে দেখেন, যেটার ঘনত্ব বেশি হবে ডেফিনেটলি সেটার ওজনটাও বেশি হবে। কেন? কারণ ঘনত্ব জিনিসটাই হচ্ছে আসলে পার ইউনিটে ম্যাসটা, এবং পার ইউনিটে ম্যাস মানেই হচ্ছে সেটা ম্যাসের সাথে তো ওজন মানে কি, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পুলের সাথে মাল্টিপ্লাইড। তো ম্যাস বেশি, পার ইউনিট ম্যাস বেশি হওয়া মানে তার ওজনটা বেশি। বেসিক্যালি আপনি যদি ঘনত্ব দিয়ে চিন্তা করেন, আপনার জন্য বোঝা অনেক ইজি হয়ে যায়। কেননা যেটার ঘন বেশি, পানির কিন্তু ঘনত্ব 1000, যদি 1000 হলে তেলের কিন্তু 800, কেরোসিন তেলের যদি বলেন 800, আর টারপিন তেলের যদি বলেন 700 সামথিং, 770 সম্ভবত, অত তো মুখস্থ থাকে না। তো পানির যদি 1000 হয়, তেলের কিন্তু কেরোসিনের হচ্ছে 800, তার মানে কি ঘনত্ব 800। কম। এর ফলে কি হচ্ছে, ঘনত্ব কম হওয়ার কারণে কি হচ্ছে, ওটা হালকা হালকা হয়ে উপরে উঠে চলে যাচ্ছে, এবং ঘনত্ব বেশি হওয়ার কারণে গ্র্যাভিটেশনাল পুল বেশি, তার জন্য সে নিচে পড়ে থাকছে। আপনি যেটা বললেন সেটাও তো ঠিক আছে, ওজনের কারণে গ্র্যাভিটেশনাল পুল বেশি, নিচে পড়ে থাকছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আলটিমেটলি সবকিছু ইন্টারলিঙ্কড। ঠিক আছে, তো একটা একটার সাথে সুন্দর ইজিলি মানে এক্সপ্লেইন করা যায়। জি ম্যাম, ইয়া, ওকে। এই জন্য ফিজিক্স এত সুন্দর। ফিজিক্স সুন্দর, শুধুমাত্র যদি বুঝতে পারেন কেমিস্ট্রি তাহলে ম্যাম অবশ্যই। হুম, এখনো ম্যাম যে অনেকটুকু ডেভেলপ হওয়া বাকি, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের ফিজিক্স অনেকটুকু ডেভেলপড এবং হচ্ছে অর্গানাইজড, সেটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আই ক্যান সে দ্যাট ফিজিক্স আসলে সত্যি কথা, আপনার কম বেশি আই গেস সবাই সায়েন্সের স্টুডেন্ট। সো মানে ফিজিক্স জিনিসটা আমাদের কেন বেশি ইজি লাগে, এর কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্সের অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাই। কেমিস্ট্রিতে আপনি জৈব যৌগ পড়াচ্ছেন, ইন্টারে পড়াচ্ছেন জৈব যৌগ, খালি মুখস্থই করছেন লিটারালি, সেগুলো কিন্তু আপনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আপনি কিন্তু হাতে করে দেখতে পারেননি। আপনি যদি হাতে করে দেখতে পারতেন যে কিভাবে এই বিক্রিয়াটা হচ্ছে, কিভাবে ওই বিক্রিয়াটা হচ্ছে, আমার এখন খুব একটা মনে নাই বিক্রিয়াগুলোর নাম, তো আপনি যদি হাতে করে দেখতে পারতেন আপনার কিন্তু মনে থাকতো। কিন্তু ফিজিক্সের এই
প্রবলেম গুলো কিন্তু আপনাকে যে বললাম যে তেল উপরে থাকে পানি নিচে থাকে, এটা কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই জন্য আপনার মনে জি থাকছে। So, আপনার নলেজটা তখনই স্থায়ী হবে যখন আপনি প্র্যাকটিক্যালি সেটা দেখতে পাবেন কিংবা কোনো একটা জি উদাহরণের মাধ্যমে। রাইট, আপনি খালি দেখলেন যে হ্যাঁ কার্বন কার্বন প্রতিস্থাপিত হচ্ছে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, তো এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে, এখানে সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, এখানে ক্রস বন্ডিং তৈরি হচ্ছে, এখানে সিঙ্গেল সরল বন্ডিং তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আপনার আসলে এটা মাথায় থাকবে না। আপনি হয়তো মুখস্থ করলেন, পরীক্ষার হলে উগলে দিয়ে আসলেন, কিন্তু ওটা আপনার মাথায় থাকবে না। তাই আমি চাই। আরেকটা বিষয় আছে ম্যাম, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে এত বেশি এক্সেপশন, সেরকম কিন্তু এক্সেপশন কিন্তু আমাদের ফিজিক্সে নাই ma'am। এটা ঠিক, এটা একটা এটা কারণ। ঠিক, এটা ঠিক যে হ্যাঁ, যে এটা 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 শুধুমাত্র এটারই ধর্ম, এটা শুধুমাত্র এটাই ধর্ম, এটা ইটস ট্রু। জি ফিজিক্সেও আছে কিন্তু ফিজিক্স আর কি কম আছে, রাইট, ইটস জি ট্রু। ma'am, অনেক কম। আমি নিজে কিন্তু পার্সোনালি কেমিস্ট্রিতে অনেক দুর্বল ছিলাম বলতে লজ্জা নাই। আমি নিজে পার্সোনালি কেমিস্ট্রি পরীক্ষা আগের রাতে মুখস্থ করে পার হয়েছি। আমার নিজের কাছে কেমিস্ট্রি খুব হার্ড টু গ্রাস্প মনে হতো, কেননা আসলে আমি পার্সোনালি প্র্যাকটিক্যাল নলেজ বেসড, প্র্যাকটিক্যাল এর জন্য আমি আসলে আহ, কাজও করছি প্রোডাকশন ফিল্ডেই। সো প্র্যাকটিক্যাল নলেজ বেসড, এই জন্য আমার কাছে ফিজিক্সের কনসেপ্ট গুলো আগে যতটা ভালো লাগতো এখন আরো বেশি ভালো লাগে, যেহেতু আমি প্র্যাকটিক্যালি ফিল্ডে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। তো এবং চেষ্টা করব, আশা করি আপনারা এখন থেকে যদি আপনাদের সব সাবজেক্ট গুলো যদি সেভাবে বুঝেন যে যতটুকু পারি বুঝে পড়বো, পরবর্তীতে আপনাদের আর সমস্যা হবে না। কারণ আলটিমেটলি আপনি এখানে পড়াশোনা করছেন কি জন্য, একটা ভালো ডিগ্রি নিচ্ছেন কি জন্য, অনেকেরই থাকে জ্ঞানার্জন, আবার কিন্তু মোস্টলি কিন্তু আপনারা একটা ভালো চাকরির জন্য, একটা ভালো জায়গায় সেটেল হওয়ার জন্য একটা ভালো ডিগ্রি নিচ্ছেন, ফ্যামিলির একটা স্বপ্ন থাকে। Absolutely. তো আপনারা কাজ পড়বেন সেভাবেই যেন পরবর্তীতে সেটা আপনি আপনার জব লাইফে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করতে পারি। রাইট, সো আমি জি শুধু পড়ে গেলাম, বুঝলাম না কিছু, পরীক্ষার মার্কস চলে আসলো ঠিকই, কিন্তু আলটিমেটলি এটা পরীক্ষার রেজাল্টের পর দ্বিতীয় দিনে আমি ভুলে গেলাম, তো সেটা আসলে কোনো লাভ নেই। আচ্ছা, হ্যাঁ জি ঠিক ম্যাম। আছে, জি ma'am। তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের আরো স্লাইড আছে একটু আমাকে সময় দিবেন। ওকে, আমাদের আসলে নেক্সট স্লাইডে যাওয়ার মতো সময় নেই আনফরচুনেটলি, কেননা 12:30 বেজে গেছে, আপনাদের তো ক্লাস শেষ অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমার আজকে তো ফার্স্ট ক্লাস ছিল, গল্পই বেশি করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো ফাস্ট ট্র্যাক করব, আর নেক্সট ক্লাসে আমরা একদম বেসিক কোন একটা থিওরির মধ্যে ঢুকে যেতে পারবো আশা করি। আর আপনাদের কি সিআর জয়েন করেছেন? জি ম্যাম করেছে। সিআর কে পরিচিত হয়নি? সাকিব। সাকিব, ওকে। আচ্ছা সাকিব ম্যাম চিনতে আসসালামু পারছেন? আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত, জি ম্যাম। আপনি সিআর? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আসলে শুরুতে ভাবছিলাম পরিচিত হয়ে নিব। আচ্ছা ইসরাত, একটু কাজ আছে আপনাদের জন্য, আমি এখন আমার মেল আইডিটা শেয়ার করে দিচ্ছি, আপনি বোর্ড দেখতে পাচ্ছেন কিনা জানি না। জি ম্যাম দেখতে পাচ্ছি। norin.joha@gmail.com। আপনারা, বাকি সবাইকে বলছি, আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে, এনিথিং, আপনি আমার পার্সোনালি মেল করতে পারেন। আই উড বি হ্যাপি টু অ্যান্সার যদি আমি পারি, আমার যদি নলেজের মধ্যে থাকে। আর ইসরাত, একটু কাইন্ডলি এখন যারা আছেন সবার স্ক্রিনশট, পার্টিসিপেন্টের স্ক্রিনশট নিয়ে নেন এবং আমাকে মেল করে দিবেন, জাস্ট ফর জি ম্যাম। অ্যাটেন্ডেন্স পারপাস। ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিনশট নিতে থাকেন। আর ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে আপনাদের সাথে। নেক্সট উইকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক পড়বো, দ্যাট ইজ স্টিম সাইকেল, ওয়াটার স্টিম সাইকেল পড়বো, এবং খুবই ইন্টারেস্টিং টপিক, অনেকটাই আপনাদের জানা আছে, এবং সেটার উপর আমরা ম্যাথমেটিক্সে নেক্সট উইকে কিংবা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটার উপর ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে। সো জোবাই, কিছু বলবেন?
ঠিক আছে। আর ইসরাত আপনার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি ম্যাম, স্ক্রিনশট নিছি। ওকে, ঠিক আছে। নেক্সট উইকে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আর ধরে রাখবো না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে।